আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা, আশা করছি সবাই ভালো আছো। আমরা আবার শুক্রবারের পর মঙ্গলবার আমাদের সেকেন্ড লাইভ লেকচার নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুওলজির জুওলজি 3 এবং জুওলজির হচ্ছে তোমার 5 অধ্যায়। আমরা এই ফেজটাকে বলতেছি জুওলজি ফেজ, কারণ আমরা প্রথমে জুওলজি শেষ করব, জুওলজি শেষ করার পরে বোটানিতে আমরা যাব। এন্ড তোমরা সবাই জানো কিন্তু মাত্র 6টা লেকচারে আমরা ইনশাল্লাহ বায়োলজিটাকে এমন ভাবে কভার করার চেষ্টা করবো যে তোমরা অনেক সহজে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় যে সিকিউ কোশ্চেন গুলো আসে সেই সিকিউ কোশ্চেন গুলো তোমরা যে একটু কমন পাও এবং তোমরা অ্যান্সার করতে পারো। আমি আবারও বলে দিচ্ছি যে সিকিউ অনেক অনেক টপিক থাকলেও অল্প কিছু টপিক পড়লেই কিন্তু আমাদের সিকিউ কভার হয়ে যায় ইনশাল্লাহ। সেই অল্প কিছু টপিক নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, যে টপিকগুলো পড়লে মোটামুটি ভাবে পরীক্ষায় তোমাদের এই প্রশ্ন চলে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তো আমরা প্রথমে যে অধ্যায়টা পড়বো সেই অধ্যায়টার নাম হচ্ছে পরিপাক ও শোষণ। তাহলে প্রথম যে অধ্যায়টা আমরা পড়বো সে অধ্যায়ের নাম কি? সে অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। ঠিক আছে, পরিপাক ও শোষণ। হ্যাঁ, এরপরে আমরা যে অধ্যায়টা পড়বো সে অধ্যায়ের নাম হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। এই দুইটা অধ্যায় আজকে আমরা পড়বো। এই দুইটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 3টা করে টপিক কিন্তু আজকে আমরা ইনশাল্লাহ শেষ করবো। তো পরিপাকের টপিকগুলো পড়াতে গেলে আসলে সবই পড়ানো হয়ে যায়, কারণ পরিপাক থেকে একটা রাসায়নিক বিক্রিয়া আসেই, সেই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু আমাদের মনে রাখতে হয়। তো আমরা ইনশাল্লাহ সবগুলো একসাথে কভার করার ট্রাই করবো। তো খেয়াল করে দেখো, এই যে পরিপাক, এই পরিপাক করতে গেলে আমার প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে যে আমরা মোট কত ধরনের খাবার খাই। খেয়াল করো, আমরা মোট 6 ধরনের খাবার কিন্তু খাই। তাহলে আমরা মোট কয় ধরনের খাবার খাই? আমরা মোট 6 ধরনের খাবার খাই। এই যে 6 ধরনের খাবার আমরা খাই, এই 6 ধরনের খাদ্যের মধ্যে 3 ধরনের খাদ্য আছে যা প্রধান খাদ্য, যাদেরকে আমরা বলি। তাহলে এই 6 ধরনের খাদ্যের মধ্যে আমরা প্রধান খাদ্য কয় ধরনেরকে বলি? আমরা প্রধান খাদ্য বলি 3 ধরনকে। কয় ধরনকে বলো? 3 ধরনকে। সেই প্রধান 3টা খাদ্য মনে রাখার টেকনিক হচ্ছে, যেমন আইপিএল হয়, বিপিএল হয়, তেমন মনে রাখবা সিপিএল। সিপিএল মানে কি? সিপিএল মানে হচ্ছে চাপাই প্রিমিয়ার লিগ, ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ। তুমি যেটাই পড়তে চাও, তোমার যদি কুমিল্লা যারা আছে যদি বলো কুমিল্লা প্রিমিয়ার লিগ, কোনো সমস্যা নাই। আসলে সিতে কি আমরা সবাই মনে রাখবো, সি দিয়ে হচ্ছে কার্বোহাইড্রেট। সি দিয়ে কি হাইড্রেট? সি দিয়ে হচ্ছে কার্বোহাইড্রেট। হ্যাঁ, পিতে কি বলো? পিতে হচ্ছে প্রোটিন। তাহলে সিতে কার্বোহাইড্রেট, পিতে কি? পিতে হচ্ছে প্রোটিন। আর এলতে কি বলো? এলতে হচ্ছে লিপিড। তাহলে আমরা যে মোট 6 ধরনের খাবার খাই, এই 6 ধরনের খাদ্যের মধ্যে প্রধান খাদ্য হচ্ছে কয় ধরনের? প্রধান খাদ্য হচ্ছে 3 ধরনের। তাহলে আমরা যে 6 ধরনের খাবার খাই, এই 6 ধরনের খাদ্যের মধ্যে প্রধান খাদ্য কয় ধরনের? প্রধান খাদ্য হচ্ছে 3 ধরনের। এই 3 ধরনের খাদ্য মনে রাখার টেকনিক কি? সিপিএল। সিতে কার্বোহাইড্রেট, পিতে প্রোটিন এবং এলতে হচ্ছে তোমার লিপিড। তাহলে এখন দেখো, এই যে প্রধান 3 ধরনের খাদ্য রয়েছে, এই প্রধান 3 ধরনের খাদ্য ছাড়াও কিন্তু আরো 3 ধরনের খাবার কিন্তু রয়েছে। কি ধরনের খাবার রয়েছে এটা আমরা সবাই জানি। প্রথমটা হচ্ছে পানি, তারপরটা হচ্ছে ভিটামিন এবং তারপরটা হচ্ছে খনিজ লবণ বা মিনারেলস। হ্যাঁ, পানি, ভিটামিন, খনিজ লবণ বা মিনারেলস। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে প্রধান খাদ্য কয়টা? প্রধান খাদ্য হচ্ছে 3টা, এরপরে আর কয়টা আছে? 3টা। তাহলে মোট খাদ্য কয় ধরনের? 6 ধরনের। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি প্রধান খাদ্য উপাদান নয়, তখন কিন্তু তোমরা মনে রাখবা সিপিএল বাদে যেটা অপশন থাকবে সেটা। তাহলে প্রধান খাদ্য উপাদান 9 কোনটা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন নাকি লিপিড? অ্যান্সার হচ্ছে ভিটামিন। তাহলে প্রধান খাদ্য উপাদান 9 কোনটা? প্রধান খাদ্য উপাদান 9 হচ্ছে এখানে আমার যে অপশনটা দিয়েছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন নাকি লিপিড? অ্যান্সার হচ্ছে ভিটামিন। ক্লিয়ার? তো তোমরা যখন আমাদের জন্য কিছু করবা, তখন আমরাও কিন্তু তোমার জন্য কিছু করার চেষ্টা করব, তোমাদের জন্য কিছু করার চেষ্টা করবো। দেখো, তোমাদের জন্য যে আমরা এই ক্লাসগুলো দিয়েছি একদম বিনামূল্যে, এর উদ্দেশ্যটাই যাতে তোমরা ভালো করে শিখতে পারো। তোমাদের বন্ধু বান্ধবরা যখন এই ক্লাসটা করবে, তখনই কিন্তু আমাদের এই ক্লাসটা সার্থক হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? তো যেটা বলতেছিলাম, খেয়াল করো যে আমরা যে প্রধান মোট 6 ধরনের খাদ্য খাই, এই 6 ধরনের খাদ্য প্রধান না, কিন্তু আমরা যে মোট 6 ধরনের খাদ্য খাই তার মধ্যে প্রধান খাদ্য হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। মনে রাখার টেকনিক কি দিয়েছি? সিপিএল। সিতে কার্বোহাইড্রেট, পিতে প্রোটিন, এলতে লিপিড। বাকি 3টা খাদ্য কি কি রয়েছে? পানি, ভিটামিন এবং খনিজ লবণ। তোমরা মনে রাখবা, এই 6 ধরনের খাদ্যের মধ্যে নিচের যে 3 ধরনের খাদ্য রয়েছে, সেই খাদ্যের কোনো পরিপাক প্রয়োজন হয় না। তাহলে প্রধান 3টা খাদ্য বাদে বাকি এই যে 3টা খাদ্য রয়েছে, এই 3টা খাদ্যের কোনো পরিপাক প্রয়োজন হয় না। কেন? কারণ আমরা জানি পরিপাকের পরবর্তী ধাপ হচ্ছে শোষণ। পরিপাকের পরবর্তী ধাপ হচ্ছে শোষণ। এই 3টা খাদ্য পরিপাক ছাড়াই
সরাসরি আমাদের দেহে শোষিত হতে পারে, পরিপাক ছাড়াই সরাসরি আমাদের দেহে শোষণ হয়। তাহলে আমাদের উদ্দেশ্যই যেহেতু পরিপাকের উদ্দেশ্যই যেহেতু শোষণ করা, তাহলে এই খাদ্য যেহেতু পরিপাক ছাড়াই শোষণ হয়, তাহলে এটা তো পরিপাক করার কোনো দরকার নাই। ক্লিয়ার? এটা হচ্ছে কথা। এখন চিন্তা করে দেখো, তাহলে কোন তিনটা খাদ্যের পরিপাকের প্রয়োজন হয়? এই উপরের তিনটা খাদ্যের কিন্তু পরিপাকের প্রয়োজন হয়। তো আমাদেরকে জানতে হবে যে উপরের তিনটা খাদ্যের কেন পরিপাক প্রয়োজন হয়। এটা জানতে গেলে তুমি যদি এটা জানো যে নিচের তিনটা খাদ্যের কেন পরিপাক প্রয়োজন হয় না, তাহলে কিন্তু অটোমেটিকলি তোমরা জেনে যাবা যে উপরের তিনটা খাদ্যের কেন পরিপাক প্রয়োজন হয়। তোমরা মনে রাখবা, নিচের তিনটা খাদ্যের পরিপাক প্রয়োজন হয় না কারণ এরা সরল, এরা পানিতে দ্রবণীয় এবং এরা আমাদের দেহে কিন্তু শোষণযোগ্য। ঠিক আছে, শোষণযোগ্য। তাহলে খেয়াল করে দেখো, এরা যদি হয় সরল তাহলে এরা কেমন? এরা হচ্ছে জটিল। ওরা যদি হয় দ্রবণীয় তাহলে এরা কেমন? এরা হচ্ছে অদ্রবণীয়। ওরা যদি হয় শোষণযোগ্য তাহলে এরা কেমন বলো? এরা হচ্ছে অশোষণযোগ্য। কি শোষণযোগ্য বলো? অশোষণযোগ্য। তাহলে খেয়াল করে দেখো তো, খুব সহজ কথা, এটা যদি হয় সরল তাহলে এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে জটিল। এটা যদি হয় দ্রবণীয় এটা অদ্রবণীয়। এটা যদি শোষণযোগ্য হয় এটা হচ্ছে অশোষণযোগ্য। তোমরা সবাই মনে রাখবা, পরিপাক মানেই হচ্ছে এই জটিল, অদ্রবণীয় এবং অশোষণযোগ্য খাদ্যকে ভেঙে আমরা কি করব? এই জটিল, অদ্রবণীয় এবং অশোষণযোগ্য খাদ্যকে ভেঙে আমরা সরল, দ্রবণীয় এবং শোষণযোগ্য খাদ্যে পরিণত করব। এটা করতে কে সাহায্য করবে? মনে রাখবা, দুইজন সাহায্য করবে। তার মধ্যে কার কার্যকারিতায়? এনজাইম এর কার্যকারিতায়। মানে কি, কে কাজ করবে? কি এনজাইম। তাহলে এনজাইমের কি কারিতায়? কার্যকারিতায়। কার প্রভাবে? হরমোনের প্রভাবে। তাহলে এনজাইমের কার্যকারিতা এবং কার প্রভাবে? হরমোনের প্রভাবে। তাহলে খেয়াল করে দেখো, এনজাইম আর হরমোন এখানে কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা পালন করতেছে, ইঞ্জিনিয়ারের ভূমিকা, আর একজন হচ্ছে শ্রমিকের ভূমিকা পালন করতেছে। তোমরা জানো একটা বিল্ডিং বানানোর সময় শ্রমিকরা কি করে? শ্রমিকরা কাজ করে, আর ওই কাজকে একজন প্রভাবিত করে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কাজ করা না, কাজের দেখভাল করা, তদারকি করা, আর শ্রমিকদের কাজ নিজে নিজে করা। তাহলে এই ক্ষেত্রে এনজাইমরা হচ্ছে শ্রমিক আর হরমোনরা হচ্ছে কাইন্ড অফ ইঞ্জিনিয়ার। তো কার প্রভাবে? হরমোনের প্রভাবে। কার কার্যকারিতায়? এনজাইমের কার্যকারিতায়। ক্লিয়ার আমার কথা? তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো, তাহলে সংজ্ঞাটা কি হবে? যে প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয় এবং অশোষণযোগ্য খাদ্য উপাদান এনজাইমের কার্যকারিতায় এবং হরমোনের প্রভাবে ভেঙে জটিলের জায়গায় হবে সরল, অদ্রবণীয় জায়গায় হবে দ্রবণীয় এবং অশোষণযোগ্য জায়গায় হবে শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। তাহলে আশা করতেছি আমি এই পর্যন্ত তোমাদের যেটা বোঝালাম তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন দেখো, পরিপাক কোথায় কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। পরিপাক শুরু হয় কিন্তু কোত্থেকে? পরিপাক শুরু হয় কিন্তু আমাদের মুখ গহ্বর থেকে। খেয়াল করো, পরিপাক শুরু হয় কিন্তু আমাদের মুখ গহ্বর থেকে। ঠিক আছে, মুখ গহ্বর থেকে। এরপরে পরিপাক কোথায় হয়? পাকস্থলীতে হয়। তারপরে কোথায় হয়? ক্ষুদ্রান্তে হয়। হ্যাঁ, ক্ষুদ্রান্তে হয়। তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি, এই যে তিনটা জায়গা তোমাদেরকে আমি বললাম, এর মধ্যে ক্ষুদ্রান্তে কিন্তু তিন ধরনের রস একসাথে কাজ করে। খেয়াল করো, আমরা জানি যকৃত থেকে এখানে পিত্তরস আসে। তাহলে যকৃত থেকে আসা পিত্তরস, যকৃত থেকে আসা পিত্তরস, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয়িক রস, যকৃত থেকে আসা পিত্তরস, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয়িক রস, এবং এই যে অন্ত্র, ক্ষুদ্রান্ত নিচে, সেই অন্ত্র থেকে আসা আন্ত্রিক রস। খেয়াল করো, এই তিনটা রসই কিন্তু ক্ষুদ্রান্তে একত্রে কাজ করে। তাহলে আমি আবারও বলতেছি, ক্ষুদ্রান্তে কয় ধরনের রস একসাথে কাজ করে? ক্ষুদ্রান্তে তিন ধরনের রস একসাথে কাজ করে। যকৃত থেকে আসা পিত্তরস, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয়িক রস এবং অন্ত্র থেকে আসা আন্ত্রিক রস। চিন্তা করে দেখো, আমরা জানি খাদ্য পরিপাক হয় কিন্তু 6 ধরনের মধ্যে 3 ধরনের। কোন 3 ধরনের? সিপিএল, প্রধান যে 3 ধরনের খাদ্য, এই 3 ধরনের খাদ্য কিন্তু পরিপাক হয়। তাহলে এর মধ্যে ক্ষুদ্রান্তে অনেকগুলা রস যেহেতু একসাথে কাজ করে, এই জন্য ক্ষুদ্রান্তে এই 3 ধরনের খাদ্যই কিন্তু পরিপাক হয়। অর্থাৎ ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটও পরিপাক হয়, প্রোটিনও পরিপাক হয় এবং লিপিডও কিন্তু পরিপাক হয়। তো আমাদেরকে এখন জানতে হবে এই মুখ গহ্বর আর পাকস্থলীর মধ্যে কোথায় কোনটা পরিপাক হয়। খেয়াল করে দেখো তো, সিপিএল এর প্রথমে 1 নম্বরে কোনটা আছে? সিপিএল এর মধ্যে 1 নম্বরে আছে কার্বোহাইড্রেট। এই তিনটার মধ্যে 1 নম্বরে কোনটা আছে? মুখ গহ্বর। তাহলে আমরা সবাই মনে রাখবো এইভাবে যে মুখ গহ্বর যেহেতু 1 নম্বরে আছে, সিও 1 নম্বরে আছে, যেন মুখ গহ্বরে কিন্তু কি পরিপাক হয়? কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাক হয়। তাহলে মুখ গহ্বরে কি পরিপাক হয়? কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাক হয়। খেয়াল করে দেখো তো, পাকস্থলীর প্রথম অক্ষর হচ্ছে প, প মানে পি, পিতে হচ্ছে প্রোটিন, এবং পাকস্থলীর শেষ শব্দ হচ্ছে লি, সো লিতে হচ্ছে লিপিড।
খেয়াল করে দেখো, খুবই মজা। পাকস্থলী শুরু হয় প দিয়ে, পতে হচ্ছে প্রোটিন, শেষ হয় হচ্ছে লি দিয়ে, লিতে হচ্ছে লিপিড। তাহলে পাকস্থলীতে কি কি পরিপাক হয়? প্রোটিন এবং লিপিড। মনে রাখবা, যেখানে যেটা পরিপাক হয় সেখানে সেইটা পরিপাককারী এনজাইম থাকে। যেমন মুখ গহ্বরে শর্করা পরিপাক হয় কেন? মানে এখানে কি পরিপাককারী এনজাইম আছে? শর্করা পরিপাককারী এনজাইম আছে। মুখ গহ্বরে শর্করা পরিপাক হয় কেন? মুখ গহ্বরে শর্করা পরিপাককারী এনজাইম আছে। পাকস্থলীতে কেন প্রোটিন আর লিপিড পরিপাক হয়? কারণ পাকস্থলীতে প্রোটিন লিপিড পরিপাককারী এনজাইম আছে। যেখানে যেটা পরিপাক হয় সেখানে বাকিগুলো পরিপাক হয় না। কারণ মুখ গহ্বরে শর্করা পরিপাক হয়, তাহলে মুখ গহ্বরে প্রোটিন এবং লিপিড পরিপাক হয় না। পাকস্থলীতে প্রোটিন এবং লিপিড পরিপাক হয়, তাহলে পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না। কেন পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না? কারণ পাকস্থলীতে শর্করা পরিপাককারী এনজাইম নাই। কেন মুখ গহ্বরে প্রোটিন লিপিড পরিপাক হয় না? কারণ মুখ গহ্বরে প্রোটিন লিপিড পরিপাককারী এনজাইম নাই। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। মুখ গহ্বর 1 নম্বর, তাহলে 1 নম্বরে পরিপাক হবে শর্করা। পাকস্থলী এর প্রথম অক্ষর প, পতে প্রোটিন, লিতে লাস্টের অক্ষর লিতে লিপিড, তাহলে প্রোটিন এবং লিপিড এখানে পরিপাক হয়। তাহলে পাকস্থলীতে কোনটা পরিপাক হয় না বাবারা বলো তো? পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না। আর মুখ গহ্বর কি পরিপাক হয় না? মুখ গহ্বরে প্রোটিন লিপিড পরিপাক হয় না। খেল খতম। আর যেহেতু ক্ষুদ্রান্তে এতগুলা রস একসাথে কাজ করে, এই দেখো, যকৃত থেকে আসা পিত্ত রস, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয়িক রস, অন্ড থেকে আসা আন্ত্রিক রস, এতগুলা রস একসাথে কাজ করে, এই জন্য ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্য পরিপাক হয়। আর একটা জিনিস আছে, তোমরা সবাই জানো পরিপাকের সর্বশেষ দশা কিন্তু হাগু। তোমরা যখন পরিপাক করে ফেলবা, পরিপাক হওয়ার পরে কিন্তু ফাইনালি এটা হাগু আকারে, গু আকারে দেহের বাইরে বের হয়ে যাবে, তাই না? এই হাগুটা কোন জায়গায় জমা থাকবে? হাগু যে স্টেশনে জমা থাকবে তার নাম হচ্ছে হাগু স্টেশন। তাহলে বলো, হাগু যে স্টেশনে জমা থাকবে তার নাম কি স্টেশন? হাগু স্টেশন। আর ক্ষুদ্রান্তের পরেই কিন্তু সেই হাগু স্টেশন অবস্থিত। সেই হাগু স্টেশনের নাম কি? তোমরা সবাই জানো, বৃহদান্ত্র। তাহলে বৃহদান্ত্রের মধ্যে যদি দেখো হাগু থাকে, গু থাকে, তো এই জন্য কিন্তু এইখানে খাদ্য পরিপাক করার কোনো সুযোগ নাই। এর আগের যে জায়গাটা তোমরা দেখতেছো ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তে পরিপাক যদি না হয়, প্রথমে পরিপাক শুরু হলো মুখ গহ্বরে, খাদ্য খাইলাম, ভাঙতে ভাঙতে মুখ গহ্বরে পরিপাক শুরু হলো, এরপরে পাকস্থলীতে ওটাকে আবার ভাঙলো, ক্ষুদ্রান্তে ওটাকে 3 ধরনের রস দ্বারা ভাঙলো, তারপরেও যদি না ভাঙে সেটা কিন্তু এই যে হাগুর সাথেই বের হয়ে যাবে, ওটা কিন্তু আর কোনোভাবে তোমার দেহের মধ্যে পরিপাক হওয়া পসিবল না। তাহলে যেহেতু ক্ষুদ্রান্তের পরে আর পরিপাক হওয়ার জায়গা নাই, এই জন্য ক্ষুদ্রান্তে কিন্তু সব ধরনের পরিপাক হয়। তো চলো আমরা এখন আর এগুলো কথাবার্তা না বলে প্রথমে মুখ গহ্বরে খাদ্য পরিপাক দিয়ে শুরু করি। আমরা প্রথমে কোথায় খাদ্য পরিপাক করব? প্রথমে আমি পড়বো হচ্ছে মুখ গহ্বরে খাদ্য পরিপাক। হ্যাঁ, মুখ গহ্বরে খাদ্য পরিপাক, মুখ গহ্বরে খাদ্য পরিপাক। কোথায় খাদ্য পরিপাক? মুখ গহ্বরে খাদ্য পরিপাক। খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম মুখ গহ্বরে কি পরিপাক হয়? মুখ গহ্বরে শর্করা পরিপাক হয়। তাহলে এখানে কি পরিপাককারী এনজাইম থাকে? এখানে শর্করা পরিপাককারী এনজাইম থাকে। শর্করা পরিপাককারী এখানে কয় ধরনের এনজাইম থাকে? 2 ধরনের এনজাইম থাকে। মনে রাখবা, মনে রাখার টেকনিক হচ্ছে টম। তাহলে মুখ গহ্বরে শর্করা পরিপাককারী কয় ধরনের এনজাইম রয়েছে? 2 ধরনের এনজাইম রয়েছে। যে 2 ধরনের এনজাইম মনে রাখার টেকনিক কি? টম। এবং মনে রাখবা সবাই, এই টতে হচ্ছে টায়ালিন, এই টতে হচ্ছে টায়ালিন এবং মতে হচ্ছে মল্টেজ। তাহলে টম, হ্যাঁ টম, টতে হচ্ছে টায়ালিন এবং মতে হচ্ছে মল্টেজ। তোমরা সবাই মনে রাখবা যে মুখ গহ্বরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। তোমরা সবাই জানো কেন শর্করা পরিপাক হয়? কারণ শর্করা কি অবস্থায় থাকে? জটিল অবস্থায় থাকে। পরিপাক করার উদ্দেশ্য কি? এই জটিল শর্করাকে আমরা কি শর্করাতে পরিণত করব? সরল শর্করাতে পরিণত করব। এবং তোমরা সবাই জানো এই সরল শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ। সবাই কি জানো? সরল শর্করার উদাহরণ কি? গ্লুকোজ। ঠিক আছে, এখন দেখো বিক্রিয়া একটা, বাট যেহেতু এনজাইম এখানে রয়েছে 2টা, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেজ, এজন্য আমরা কি করব? এই বিক্রিয়াটাকেও কিন্তু জোর করে হলেও 2টা বিক্রিয়া বানায় ফেলবো। কয়টা বিক্রিয়া বানায় ফেলবো? 2টা বিক্রিয়া বানায় ফেলবো। প্রথম বিক্রিয়া জটিল শর্করা হবে এই যে টা, আর দ্বিতীয় বিক্রিয়া কিন্তু এই শেষ হয়ে যাবে সরল শর্করা। এখন আসো এই আসলে কি, মানে এখানে কি আসবে? এটা মনে রাখা খুবই সহজ। প্রথম বিক্রিয়া তুমি বসাই দাও টায়ালিনকে, তাহলে আমি বসাই দিলাম টায়ালিন, নো ডাউট। এবার দেখো দ্বিতীয় বিক্রিয়া কে বসবে? মল্টেজ। দ্বিতীয় বিক্রিয়া কে বসবে? মল্টেজ। এখন তোমরা সবাই জানো যে নামের শেষে ওস থাকলে হয় শর্করা, নামের শেষে ওস থাকলে হয় শর্করা, আর নামের শেষে এস থাকলে হয় এনজাইম। তাহলে তুমি গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, ইরিথ্রোজ যাই নাম শুনছো না কেন, যারই নামের শেষে ওজ আছে সবগুলোই হচ্ছে শর্করা। আর ওই শর্করাগুলোকে পরিপাক করবে কোন এনজাইম? যার নামের শেষে এস লাগাই দিবা। এখন দেখো এখানে কোন এনজাইম পরিপাক করছে? মল্টেজ। যেহেতু এটা মল্টেজ পরিপাক করছে, তাহলে মল্টোজকে পরিপাক করবে।
মল্টেজ কার উপর কাজ করবে? মল্টোজের উপর। এখানে যদি থাকতো সুক্রেজ, সুক্রোজের উপর, সেলুলেজ, সেলুলোজের উপর, ল্যাকটেজ, ল্যাকটোজের উপর, গ্যালাক্টেজ, গ্যালাক্টোজের উপর। ক্লিয়ার? সো আশা করতেছি নো ডাউট খুব ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো তাহলে মুখ গহ্বরের খাদ্য পরিপাক শেষ। মুখ গহ্বরের খাদ্য পরিপাক কি? শর্করা পরিপাককারী দুই ধরনের এনজাইম রয়েছে। মনে রাখার টেকনিক হচ্ছে টতে টায়ালিন, মতে মল্টেজ। টায়ালিন জটিল শর্করাকে মল্টোজ বানায় এবং মল্টোজকে মল্টেজ ভেঙে সরল শর্করা বা গ্লুকোজ বানায়। একটা কথা জেনে রাখা ভালো, তোমরা সবাই মনে রাখবা, এই টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালিভারি আলফা অ্যামাইলেজ। স্যালিভারি কেন? লালা গ্রন্থিকে বলা হয় স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি আলফা অ্যামাইলেজ, হ্যাঁ, স্যালিভারি আলফা অ্যামাইলেজ। তার মানে কি? তোমরা অনেক জায়গায় দেখবা টায়ালিনের অপর নাম হিসেবে অ্যামাইলেজ লেখা আছে। যাহাই অ্যামাইলেজ তাহাই টায়ালিন, যাহাই অ্যামাইলেজ তাহাই টায়ালিন। আমি আবারও বলতেছি, যাহাই অ্যামাইলেজ তাহাই কিন্তু টায়ালিন। তাহলে জটিল শর্করা, খেয়াল করে দেখো তো, একটু আগে বললাম ওস কে এস ভাঙে, তাহলে শর্করা ওস কে এস ভাঙে। তাহলে জটিল শর্করার নাম যদি আমি দিয়ে দিই অ্যামাইলোজ, তাহলে অ্যামাইলোজ কে ভাঙবে যে এনজাইম তার নাম হচ্ছে অ্যামাইলেজ, এবং ওই অ্যামাইলেজের অপর নাম হচ্ছে টায়ালিন। টায়ালিনকে আমরা কি বলবো? টায়ালিনকে আমরা বলবো স্যালিভারি আলফা অ্যামাইলেজ। ক্লিয়ার? তাহলে মুখ গহ্বরে খাদ্য পরিপাক শেষ। এখন আমরা পড়বো হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক। তাহলে মুখ গহ্বরে খাদ্য পরিপাক শেষ। এখন আমরা কোথায় খাদ্য পরিপাক করবো? এখন আমরা পড়বো হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক। ক্লিয়ার? পাকস্থলীতে খাদ্য পরিপাক। খেয়াল করে দেখো বাবারা, পাকস্থলী এর শুরুতে আছে পতে মনে রাখবো প্রোটিন। তাহলে পাকস্থলীর শুরুতে রয়েছে পতে হচ্ছে প্রোটিন। পাকস্থলীর শেষে আছে লিতে হচ্ছে লিপিড। তাহলে পাকস্থলীতে কার কার পরিপাক হয়? পাকস্থলীতে প্রোটিন এবং লিপিডের পরিপাক হয়। তাহলে আমরা প্রথমে পাকস্থলীতে কার পরিপাক করব? প্রোটিনের পরিপাক করব। এবং এখানে একটা তত্ত্ব আমরা মনে রাখবো, সেই তত্ত্বটার নাম আমি দিয়েছি কি? তত্ত্ব। কেন এর নাম তত্ত্ব? মানে এখানে আমরা যা যা পড়বো সবই দিয়ে হবে। তোমরা বাংলায় যেমন পড়ছো তত্ত্ব, স্বতত্ত্ব, এরকম কিন্তু আমিও অনেকগুলো তত্ত্ব তোমাদেরকে পড়াই, তত্ত্ব, স্বতত্ত্ব, পতত্ত্ব, হাগু তত্ত্ব, মুতু তত্ত্ব। তো আমরা এখন কি তত্ত্ব পড়বো? তত্ত্ব পড়বো। খেয়াল করে দেখো, কেন তত্ত্ব? কারণ আমরা এখন পড়তেছি পতে পাকস্থলী, আমরা এখন পাকস্থলীতে খাদ্য পরিপাক করতেছি, তাই না? পতে দেখো, পাকস্থলীতে আমরা প্রোটিনের পরিপাক করতেছি, তাহলে প্রোটিন। পতে দেখো পরিপাককারী, তাহলে প্রোটিনকে পরিপাককারী, প্রোটিনকে পরিপাককারী, প্রোটিনকে পরিপাককারী যে এনজাইম তার নাম প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক, দেখো এটাও দিয়ে, তাহলে পথে প্রোটিওলাইটিক। খেয়াল করো, কেন প্রোটিওলাইটিক? এই প্রোটিও মানে হচ্ছে প্রোটিন, লাইটিক মানে ভেঙে ফেলা, লাইটিক মানে ভেঙে ফেলা, প্রোটিও মানে প্রোটিন, লাইটিক মানে ভেঙে ফেলা। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম মানে যে এনজাইম প্রোটিনকে ভেঙে ফেলে। তাহলে আমরা এখন কি তত্ত্ব পড়তেছি? আমরা এখন পড়তেছি বাবারা তত্ত্ব। ঠিক আছে? কেন তত্ত্ব? খেয়াল করে দেখো, পতে পাকস্থলীতে পতে প্রোটিন, পথে পরিপাককারী যে এনজাইম থাকে তার নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, এবং যে দুইটা প্রোটিওলাইটিক এনজাইম আমরা পাবো তার নামও দিয়ে। প্রথমটা হচ্ছে দেখো পথে পেপসিনোজেন, পথে পেপসিনোজেন, এবং পথে দেখো প্রোরেনিন, এটাও কিন্তু দেখো কি দিয়ে? পথে পেপসিনোজেন এবং পথে দেখো প্রোরেনিন, এই দুটাও কিন্তু দেখো দিয়ে। এমন কি পথে দেখো পাওয়া যায়, পথে দেখো পাওয়া যায়। তাহলে খেয়াল করে দেখো, আমি একটু জোরে বলতেছি বাট তোমরা আশা করি বুঝতে পারতেছো। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক পেপসিনোজেন ও প্রোরেনিন পাওয়া যায়। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক পেপসিনোজেন ও প্রোরেনিন পাওয়া যায়। খেয়াল করে দেখো, পথে পাকস্থলীতে পথে প্রোটিন, পথে পরিপাককারী, পথে প্রোটিওলাইটিক, পথে পেপসিনোজেন ও পথে প্রোরেনিন পথে পাওয়া যায়। একবার লাইনটা কিভাবে বলবা? পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী প্রোটিওলাইটিক পেপসিনোজেন এবং প্রোরেনিন পাওয়া যায়। এখন খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি জীবনে অনেকবার শেখাইছি, যারা নতুন তারা শিখে নাও, কোনো কিছুর নামের আগে যদি জীববিজ্ঞানে থাকে প্রো এবং নামের শেষে যদি জীববিজ্ঞানে থাকে নোজেন, নামের আগে যদি থাকে প্রো এবং নামে যদি শেষে যদি থাকে নোজেন, তাহলে বুঝবে সেটা নিষ্ক্রিয় হয়। হ্যাঁ, প্রো মানে আদি, ওইটা আলাদা, আর এটার ক্ষেত্রে কিন্তু আলাদা। মনে রাখবা তোমরা যে নামের আগে যদি থাকে প্রো আর নামের শেষে যদি থাকে নোজেন, তাহলে সক্রিয় নিষ্ক্রিয় যদি তখন বোঝায়, তাহলে ওইটা কিন্তু কি হয়? নিষ্ক্রিয় হয়। খেয়াল করে দেখো, পেপসিনোজেনের শেষে আছে নোজেন, প্রোরেনিনের শুরুতে আছে প্রো, তার মানে এর শেষে আছে নোজেন, এর আগে আছে প্রো। দুইজনই সক্রিয় নাকি নিষ্ক্রিয়? অবশ্যই দুইজনই কিন্তু হচ্ছে নিষ্ক্রিয়। আর যে নিষ্ক্রিয় সে কিন্তু সক্রিয় খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে খেলাধুলা মানে কি? এই ক্ষেত্রে খেলাধুলা মানে হচ্ছে বিক্রিয়া। যে নিষ্ক্রিয় সে কখনো বিক্রিয়ায় বা কোনো খেলায় অংশগ্রহণ করতে পারবে না। সে যদি কোনো খেলায় বা বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়, তাকে অবশ্যই নিষ্ক্রিয় থেকে সক্রিয়তে রূপান্তর হইতে হবে। তাহলে এই পাকস্থলীতে উপস্থিত পেপসি
পেপসিনোজেন আর ক্লোরিনিন কিভাবে সক্রিয় হবে? খুবই সহজ। পাকস্থলীতে কিন্তু রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা কি করবা? এই পেপসিনোজেন এবং ক্লোরিনের মুখের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিড মাইরা দিবা। তার মানে কি, পেপসিনোজেন এবং ক্লোরিনিনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবা, ঘটানো লাগবে না, অটোমেটিক ঘটে যায়। ঘটার সাথে সাথে দেখবা তিন করে পেপসিনোজেন হয়ে গেছে পেপসিন। পেপসিনোজেন কি হয়ে গেছে বাবারা? পেপসিন। এবং ক্লোরিনিন কি হয়ে গেছে বাবারা? রেনিন। তার মানে এটা খেলার জন্য প্রস্তুত। কেন? মানে এরা দুইটা এখন সক্রিয়। এখন পেপসিন আর রেনিন কিভাবে বিক্রিয়া করে? এখন খেয়াল করে দেখো, খুবই মজার। পেপসিন কি করবে? পেপসিন দেখো প দিয়ে না, আমরা পদার্থ পড়তেছি, তাহলে আমরা খেয়াল করে দেখো জটিল প্রোটিন, এই জটিল প্রোটিনকে সে কি প্রোটিন বানাবে? সে দুইটা সরল প্রোটিন বানাবে, তার নামও দেখো প দিয়ে। সো প্রোটিওজ আর হচ্ছে পেপটোন। যেকোনো সময় কিন্তু অজমাফিল করা শুরু করে দিব, ঠিক আছে? তাহলে দেখো জটিল যে প্রোটিন রয়েছে সেই জটিল প্রোটিনকে ভেঙে প্রোটিওজ আর পেপটোন বানাবে। খেয়াল করে দেখো, জটিল প্রোটিন প দিয়ে, প্রোটিওজ প দিয়ে, পেপটোন প দিয়ে, রেনিন আর পেপসিনের মধ্যে পেপসিন প দিয়ে। তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে এখানে আমরা কাকে বসায় দিব? এখানে আমরা পেপসিনকে বসায় দিব। তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে আমরা এখানে কাকে বসায় দিব বলো? এখানে আমরা পেপসিনকে বসিয়ে দিব। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, বইয়ে দেখবার লেখা আছে, পেপসিন জটিল প্রোটিনের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করে। আদ্র বিশ্লেষণ মানে কি? আমরা এখন কি তত্ত্ব পড়তেছি বাবারা? আমরা এখন প তত্ত্ব পড়তেছি। আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া। দেখো পানিটাও কি দিয়ে? পানিটাও প দিয়ে। তাহলে খেয়াল করে দেখো তো, পাকস্থলীতে প্রোটিন, পরিপাককারী, প্রোটিওলাইটিক, পেপসিনোজেন ও ক্লোরিনিন পাওয়া যায়। নামের আগে প্রো, নামের শেষে নোজেন থাকলে নিষ্ক্রিয়। তাহলে পেপসিনোজেন আর ক্লোরিনিন হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় হতে গেলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা মানে হচ্ছে পেপসিনোজেন হয়ে যাবে পেপসিন, ক্লোরিনিন হয়ে যাবে রেনিন। তাহলে রেনিন কিন্তু এখানে পতত্ত্ব থেকে বের হয়ে গেল। ওকে আমরা পরে লেখাপড়া করবো। পেপসিন পতত্ত্বে আছে, ও কি করবে? পথে জটিল প্রোটিন, পথে পানির সাথে আদ্র বিশ্লেষণ ঘটিয়ে বা পানি দ্বারা ভেঙে, পানির সাহায্যে ভেঙে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করবে। খেলা শেষ। এখন দেখো লাস্ট কি? রেনিন। রেনিনের বিক্রিয়া করবে। এই রেনিনটা হইতাছে সেটা বিশেষ শয়তান। কেন শয়তান? কারণ সে দুধ নিয়ে কাজ করে, দুধ ছাড়া সে কাজ করে না। কি হয়? দুধ ছাড়া কাজ করে না। দেখো সব প্রোটিন কিন্তু ভাঙতে পারতো সে, কিন্তু না, এই রেনিন শুধুমাত্র দুগ্ধ প্রোটিনকে ভাঙবে, দুগ্ধ আমিষকে ভাঙবে। তার দুধের প্রতি একটা বিশেষ টান। কেন সে দুগ্ধ আমিষকে ভাঙবে? সে দুগ্ধ আমিষ কেসিনকে ভেঙে সে প্যারাকিসিনে পরিণত করবে। তাহলে রেনিন শুধুমাত্র কার প্রতি টান? দুগ্ধের প্রতি টান। তাহলে সে কেসিনকে ভেঙে কিসে পরিণত করবে? প্যারাকেসিনে পরিণত করবে। একটা জিনিস কিন্তু কমন, সেই জিনিসটা কি? অবশ্যই আদ্র বিশ্লেষণ ঘটাবে। আর আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া। তাহলে রেনিন যে শয়তান যে এনজাইমটা রয়েছে, যে শুধু দুধ ছাড়া কাজ করে না, এই রেনিন কি করবে দেখো? সে দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করবে। তাহলে রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করবে। হ্যাঁ, রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করবে। খেলা শেষ। তাহলে আমাদের পাকস্থলীতে প্রোটিন পরিপাক হয়ে গেল। এখন আমরা পাকস্থলীতে পড়বো সব থেকে পানির মতো, বাচ্চার মতো একটা জিনিস, সেটা হচ্ছে লিপিড পরিপাক। এখন আমরা পাকস্থলীতে যে বিক্রিয়াটা করবো সেটা হচ্ছে লিপিড পরিপাক, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা লিপিড পরিপাকটা বুঝে যাবা। এখন লিপিড পরিপাক মানে নামের শুরুতে দিয়ে দিব আমরা লিপিড। লিপিড যেহেতু একটা ফ্যাট, তাহলে ফ্যাটকে ভাঙলে পাবো ফ্যাটি অ্যাসিড। লিপিড যেহেতু একটা ফ্যাট, তাহলে ফ্যাটকে ভাঙলে পাবো ফ্যাটি অ্যাসিড, এবং সাথে পাবো কিন্তু গ্লিসারল। এবং সাথে কি পাবো বলো? গ্লিসারল। তাহলে লিপিড যেহেতু একটা ফ্যাট, তাহলে ফ্যাটকে ভাঙলে পাবো ফ্যাটি অ্যাসিড, সাথে পাবো কি? গ্লিসারল। তাহলে লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যায়। খেলা শেষ। এনজাইমের নাম কি? এনজাইমের নাম কয়েক সেকেন্ডে মনে রাখাই দিব। লিপিডের শুরুর তিনটা শব্দ লিখে দিবা, LIP। এই লিপিডের শুরুর তিনটা শব্দ কি? LIP। এবং রিয়াজ ভাই কি বলছিল একটু আগে? নামের শেষে কি থাকলে এনজাইম হয়? এস থাকলে এনজাইম হয়। বসায় দাও এস, হয়ে গেল লাইপেজ। তাহলে লিপিডকে পরিপাককারী এনজাইমের নাম কি? লাইপেজ। তাহলে খেলা শেষ। লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। খেলা শেষ। লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। এবং এখানে যে এনজাইমটা কাজ করে, লিপিডের প্রথম তিনটা শব্দ LIP এবং এনজাইমের এজ, হয়ে গেল কি? লাইপেজ। লিপিডের প্রথম তিনটা শব্দ LIP এবং এনজাইমের এজ, হয়ে গেল কি বলো? লাইপেজ। ঘটনা কিন্তু শেষ। তাহলে আমাদের পাকস্থলীতে কি? প্রোটিন পরিপাকও শেষ, লিপিড পরিপাকও কিন্তু শেষ। হ্যাঁ, পাকস্থলীর পরে আমরা এখন যে অঙ্গে চলে যাব সেই অঙ্গের নাম হচ্ছে যকৃৎ। পাকস্থলীর পর আমরা যে অঙ্গে চলে যাব সেই অঙ্গের নাম হচ্ছে যকৃৎ। হ্যাঁ, যকৃৎ। যকৃৎ সম্পর্কে অনেক কথাবার্তা বলবো না, জাস্ট হাতে গোনা কয়েকটা কথাবার্তা বলবো, তোমাদের সেটা কাজে লাগবে। খেয়াল করে দেখো, এই যকৃৎও কিন্তু 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত।
এই যকৃত কিন্তু 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। হ্যাঁ, 4টি অসম্পূর্ণ খণ্ড। তার প্রথমটার নাম হচ্ছে ডান, পরেরটার নাম হচ্ছে অবশ্যই ডান যেখানে আছে বাম থাকবে, তারপরেরটার নাম হচ্ছে কোয়াড্রেট এবং তারপরেরটার নাম হচ্ছে কডেট। তাহলে যকৃত কিন্তু 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, ডান, বাম, কোয়াড্রেট এবং কডেট। ডান শব্দটা শুনলে একটা ইয়া হাবিবি, একটা হালাল হালাল শব্দ মনে হয়, তো মনে রাখবা ডান খণ্ডই হচ্ছে যকৃতের সবচেয়ে বড় খণ্ড। ডান খণ্ডই হচ্ছে যকৃতের সবচেয়ে বড় খণ্ড। কেন সবচেয়ে বড়? কারণ যকৃতের এই ডান খণ্ডে থাকে পিত্তথলি। কেন সবচেয়ে বড়? কারণ যকৃতের এই ডান খণ্ডে থাকে কি থলি? যকৃতের এই ডান খণ্ডে থাকে হচ্ছে পিত্তথলি। তোমরা বুদ্ধি করে বলো তো, পিত্তথলিতে কি মূত্ররস থাকে না পিত্তরস থাকে? অবশ্যই পিত্তথলিতে পিত্তরস থাকে। বলো তো পিত্তরসে কি মূত্র লবণ থাকে নাকি পিত্ত লবণ থাকে? অবশ্যই পিত্তরসে পিত্ত লবণ থাকে। খুবই সহজ কথা। যকৃতের 4টি অসম্পূর্ণ খণ্ড রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড। যে খণ্ড সবচেয়ে বড় সেই খণ্ডের নিচে পিত্তথলি, পিত্তথলিতে পিত্তরস, পিত্তরসে পিত্ত লবণ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ইজ পিত্তরসে পিত্ত লবণ থাকে, বাট পিত্তরসে কি থাকে না? পিত্তরসে কোনো এনজাইম থাকে না। তাহলে পিত্তরসে পিত্ত লবণ থাকে, কিন্তু পিত্তরসে কি থাকে না? পিত্তরসে কিন্তু কোনো এনজাইম থাকে না। ঠিক আছে, তাহলে এনজাইম যেহেতু থাকে না, তাহলে পাকস্থলীর সকল পরিপাকে আসলে কে সাহায্য করে? পিত্ত লবণ সাহায্য করে। কি সাহায্য করে? দেখো, এই পিত্ত লবণের উপস্থিতিতে চর্বির যে ক্ষুদ্র কণাগুলো রয়েছে, পিত্ত লবণের উপস্থিতিতে চর্বির যে ক্ষুদ্র কণাগুলো রয়েছে, সেই ক্ষুদ্র কণাগুলো অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। চর্বির যে ক্ষুদ্র কণা রয়েছে, সেই ক্ষুদ্র কণাগুলো অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই যে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় চর্বির ক্ষুদ্র কণাগুলো অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমালসিফিকেশন। এই প্রক্রিয়ার নাম কি বলো? ইমালসিফিকেশন। তাহলে মনে রাখবো আমরা সবাই, ইমালসিফিকেশন প্রক্রিয়ায় কোনো এনজাইম সাহায্য করে না। ইমালসিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে পিত্ত লবণ। কেন কোনো এনজাইম সাহায্য করতে পারে না? কারণ পিত্ত রসে কোনো এনজাইম থাকে না। 100% ইম্পর্টেন্ট এমসিকিউ। যে পিত্ত রসে কোনো কি থাকে না? পিত্ত রসে কোনো এনজাইম কিন্তু থাকে না। পিত্ত রসে কোনো কি থাকে না? পিত্ত রসে কিন্তু কোনো এনজাইম থাকে না। হ্যাঁ, এই তো। তাহলে এত সময় তোমাদেরকে আমি যা যা পড়ালাম, তোমরা যদি বুঝতে পারো, যে কয়জনই ক্লাসে আসো তারা সবাই কমেন্টে লিখে দাও যে বুঝছি। এত সময় তোমাদেরকে যা যা পড়ালাম যদি তোমরা বুঝতে পারো, সবাই কমেন্টে লিখে দাও যে বুঝছি। হ্যাঁ, এই যকৃত যে আমরা পড়তেছি, এই যকৃতের 2টা ভূমিকা রয়েছে। যকৃত আমরা পড়তেছি, যকৃতের কয়টা ভূমিকা রয়েছে? এই যকৃতের কিন্তু 2টা ভূমিকা রয়েছে। ঠিক আছে, ভূমিকা। একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, এবং আরেকটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। তাহলে যকৃতের মোট কয় ধরনের ভূমিকা রয়েছে? 2 ধরনের ভূমিকা রয়েছে। একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা এবং আরেকটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। তাহলে যকৃতের মোট কয় ধরনের ভূমিকা রয়েছে? 2 ধরনের ভূমিকা রয়েছে। একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা এবং আরেকটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। হ্যাঁ, এই যকৃতের সঞ্চয়ী ভূমিকা মনে রাখার টেকনিক মনে রাখবা, লিপি গেল ভির খনিতে। লিপি গেল ভির খনিতে। তাহলে লিপি কোন খনিতে গেল? লিপি ভির খনিতে গেল। তাহলে যকৃতের সঞ্চয়ী ভূমিকা মনে রাখার টেকনিক কি? লিপি গেল ভির খনিতে। লিপি গেল ভির খনিতে। তাহলে যকৃতের সঞ্চয়ী ভূমিকা মনে রাখার টেকনিক কি বলো? লিপি গেল ভির খনিতে। হ্যাঁ, এই লি দিয়ে হচ্ছে লিপিড সঞ্চয়। এই লি দিয়ে কি সঞ্চয়? লিপিড সঞ্চয়। পি দিয়ে কি সঞ্চয়? পিত্তরস সঞ্চয়। গেল দিয়ে কি সঞ্চয়? গ্লাইকোজেন সঞ্চয়। ভি দিয়ে কি সঞ্চয়? ভিটামিন সঞ্চয়। র দিয়ে কি সঞ্চয়? রক্ত সঞ্চয়। এবং খনিতে দিয়ে কি সঞ্চয়? খনিজ লবণ সঞ্চয়। তাহলে হয়ে গেল যকৃতের সঞ্চয় ভূমিকা মনে রাখার টেকনিক কি? যকৃতের সঞ্চয় ভূমিকা মনে রাখার টেকনিক হচ্ছে লিপি গেল ভির খনিতে। যকৃতের সঞ্চয় ভূমিকা মনে রাখার টেকনিক কি? যকৃতের সঞ্চয় ভূমিকা মনে রাখার টেকনিক হচ্ছে লিপি গেল ভির খনিতে। লিতে লিপিড সঞ্চয়, পিতে পিত্তরস, গেলতে গ্লাইকোজেন, ভিতে ভিটামিন, রতে রক্ত, খনিতে খনিজ লবণ। এর মধ্যে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, সেটা হচ্ছে যকৃত 2 ধরনের ভিটামিন সঞ্চয় করে। যকৃত কয় ধরনের ভিটামিন সঞ্চয় করে? যকৃত 2 ধরনের ভিটামিন সঞ্চয় করে। এর মধ্যে এক ধরনের ভিটামিন হচ্ছে স্নেহে দ্রবণীয় এবং আরেক ধরনের ভিটামিন হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে যকৃত 2 ধরনের ভিটামিন সঞ্চয় করে। এর মধ্যে এক ধরনের ভিটামিন হচ্ছে স্নেহে দ্রবণীয় এবং আরেক ধরনের ভিটামিন হচ্ছে পানিতে দ্রবণীয়। সবাই মনে রাখবা, স্নেহে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাডেক। স্নেহে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাডেক। অ্যাডেক মানে কি? ভিটামিন এ, ডি, ই, কে। স্নেহে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাডেক। অ্যাডেক মানে কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এবং
পানিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে বিসি মানে ভালো ছেলে, অন্য কিছু ভাইবো না। বিসি মানে কি ছেলে? ভালো ছেলে। ভালো ছেলের বিতে হচ্ছে কি? ভিটামিন বি, এবং সিতে কি? ভিটামিন সি। তাহলে মনে রাখবো খুব সহজে, আমাদের স্নেহ দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাডেক, ADEK, এবং পানিতে দ্রবণীয় যে ভিটামিন সেই ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে ভালো ছেলে অর্থাৎ বিসি, ভিটামিন বি এবং ভিটামিন সি। খেলা শেষ। আরেকটা কথা, যকৃত কতটুকু রক্ত সঞ্চয় করে? যকৃত মনে রাখবা 1500 মিলিলিটার। আচ্ছা আমি এখানে ঘন সেন্টিমিটার দিই, সরি, 1500 ঘন সেন্টিমিটার রক্ত কিন্তু সঞ্চয় করে। এই 1500 দিয়ে যা যা আছে মনে রাখার টেকনিক তোমাদেরকে আমি দিয়ে দিই। আমাদের বইয়ে 1500 দিয়ে অনেক কিছু আছে, সবাই মনে রাখবা। মুতু, থুতু, মুতু, থুতু, মাথু, যকৃতু এবং রেসু। মুতু, থুতু, মাথু, যকৃতু এবং রেসু। হ্যাঁ, মুতু, থুতু, মাথু, যকৃতু এবং রেসু। মুতু দিয়ে কি মনে রাখবা? আমরা প্রতিদিন 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করি। থুতু দিয়ে কি মনে রাখবা? আমরা প্রতিদিন 1500 মিলিলিটার, থুতু মানে কি? লালাকরণ করি। আমাদের মাথু, এই মাথুর আয়তন কত? মাথার আয়তন কত? 1500। আমাদের যে যকৃতু মানে আমাদের যে যকৃত, সে কতটুকু রক্ত সঞ্চয় করে? 1500। এবং আমাদের যে ফুসফুসের রেসু, এই রেসু মানে হচ্ছে রেসিডিউয়াল ভলিউম। রেসিডিউয়াল ভলিউম, রেসিডিউয়াল ভলিউম, এই রেসিডিউয়াল ভলিউম কত মনে রাখবো? এটাও মনে রাখবো হচ্ছে 1500। ফুসফুসের রেসিডিউয়াল ভলিউম কত মনে রাখবো? 1500। ওকে, তো এখন যেটা বলতেছিলাম খেয়াল করে দেখো, এই তো তাহলে আমাদের যকৃতের সঞ্চয় ভূমিকা হয়ে গেল। আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। তাহলে আমাদের যকৃতের সঞ্চয় ভূমিকা হয়ে গেল। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। হ্যাঁ, বিপাকীয় ভূমিকা। তাহলে যকৃতের সঞ্চয় ভূমিকা শেষ, এখন আমরা পড়বো যকৃতের কি ভূমিকা? যকৃতের বিপাকীয় ভূমিকা। তাহলে সঞ্চয়ী ভূমিকার পরে আমরা কি পড়বো? আমরা পড়বো যকৃতের বিপাকীয় ভূমিকা। হ্যাঁ, আচ্ছা সবাই মনে রাখবে, যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। সেটা কি জেনেসিস? গ্লাইকোজেনেসিস। হ্যাঁ, গ্লাইকোজেনেসিস। সবাই মনে রাখবা, জেনেসিস, জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া। আর জেনেসিস মানে কি হওয়ার প্রক্রিয়া? জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে জেনেসিস মানে কি হওয়ার প্রক্রিয়া বাবারা? জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া। যেহেতু জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া, তাহলে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে জেনেসিস মানে যেহেতু তৈরি হওয়ার প্রক্রিয়া, তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া। আর গ্লাইকোজেন কোত্থেকে তৈরি হবে? গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজ থেকে তৈরি হবে। তাহলে যে প্রক্রিয়ায় যকৃত গ্লুকোজকে গ্লাইকোজেনের রূপে সঞ্চিত করে, যে প্রক্রিয়ায় যকৃত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সৃষ্টির মাধ্যমে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে, তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। এখন দেখো, উল্টা বিক্রিয়া যদি ঘটে, মানে কি? যে প্রক্রিয়ায় এই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজ হয়ে যায়। দেখো, গ্লাইকোজেন ভেঙে গেল, কে ভেঙে গেল? গ্লাইকোজেন ভেঙে গেল। তাহলে গ্লাইকোজেন থেকে হয়ে গেল গ্লাইকোজেনও। আর মনে রাখবো সবাই আমরা, লাইসিস মানে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। কি মানে ভেঙে যাওয়ার প্রক্রিয়া? লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। জেনেসিস মানে যেমন তৈরি হওয়ার প্রক্রিয়া, লাইসিস মানে তেমন কিন্তু হচ্ছে, লাইসিস মানে কিন্তু তেমন হচ্ছে তোমার কি? কথা শোনো না কেন? লাইসিস মানে হচ্ছে তেমন তোমার ভেঙে যাওয়ার প্রক্রিয়া। মনে থাকবে আমার কথা? সো এটা আসলে এখানে, এটা আসলে এখানে, এই যে এখানে এখানে এখানে। সো লাইসিস মানে কি? ভেঙে যাওয়ার প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমি আবারও বলি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া, জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া, তাহলে সেটা হবে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন ভেঙে যাওয়ার প্রক্রিয়া অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস, কারণ লাইসিস মানে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো তো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হলো, জেনেসিস মানে তৈরি হওয়া, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন ভেঙে গেল, লাইসিস মানে ভেঙে যাওয়া, গ্লাইকোজেনোলাইসিস। হয়ে গেল কি? গ্লুকোজ। হয়ে গেল কত? একের ভিতর দুই। এখন দেখেন, লাস্ট যে বিপাকীয় ভূমিকাটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। লাস্ট যে বিপাকীয় ভূমিকাটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। কি জেনেসিস? গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, লাস্ট যে বিপাকীয় ভূমিকাটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। খেয়াল করবেন সবাই, এখানে গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকো মানে কি বলেন? গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ। নিও, এই নিও কথাটা মানে হচ্ছে নতুন। তাহলে নিও কথাটা মানে কি বলো? নতুন। তাহলে গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে হচ্ছে নতুন। আর জেনেসিস মানে কি? এটা আমরা সবাই জানি, একটু আগেই বললাম, তৈরি হওয়ার প্রক্রিয়া। তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে গ্লুকোজ নতুন তৈরি হওয়ার প্রক্রিয়া। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা বলি, তাহলে নিও মানে নতুন, তাহলে নতুন গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে নতুন গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। আমরা সবাই মনে রাখবো, যেহেতু গ্লুকোজ তৈরি হয় কিন্তু কার্বোহাইড্রেট থেকে। এই গ্লুকোজ তৈরি হয় কোত্থেকে?
গ্লুকোজ তৈরি হয় কিন্তু কার্বোহাইড্রেট থেকে, বাট যখন নতুন গ্লুকোজ তৈরি হবে তখন নতে নতুন গ্লুকোজ নতে সে নন কার্বোহাইড্রেট থেকে তৈরি হবে। নতে নতুন গ্লুকোজ নতে সে নন কার্বোহাইড্রেট থেকে কিন্তু তৈরি হবে। তাহলে এখানে এই টুইস্টটা মনে রাখতে হবে। সেই টুইস্টটা হচ্ছে কি, এখানে টুইস্টটা মনে রাখতে হবে। সেই টুইস্টটা হচ্ছে কি, টুইস্টটা হচ্ছে যে গ্লুকোনিওজেনেসিসে যে নতুন গ্লুকোজটা তৈরি হবে সেই নতুন গ্লুকোজটা কিন্তু নন কার্বোহাইড্রেট থেকে তৈরি হবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, তাহলে নতুন গ্লুকোজ যে তৈরি করব গ্লুকোনিওজেনেসিসে, অবশ্যই সেই নতুন গ্লুকোজটা হইতে হবে নন কার্বোহাইড্রেট উৎস থেকে, নন কার্বোহাইড্রেট উৎস থেকে। হ্যাঁ, এটা ডিটেলস আর বললাম না, তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা কয়েকদিন পরে, আশা করতেছি তোমরা এই জিনিসগুলো পারো। এই বাদে একটা টপিক আছে যে টপিকটা আমি একদমই বলবো না, তোমরা 9-10 থেকে পড়ে আসছো, সেটা হচ্ছে বিএমআই। বিএমআই মানে কি জিনিস তুমি জানো সুন্দর করে, যে ওজনটা দিয়ে দিবে, দেহের ওজনকে অবশ্যই কেজিতে নিতে হবে, কেজিতেই থাকবে। দেহের ওজনকে তুমি উচ্চতা, এবং উচ্চতা যদি ফুটে দেওয়া থাকে সেটাকে মিটারে করে স্কোয়ার করে দিতে হবে। এই দেহের ওজনকে উচ্চতা মিটার স্কোয়ার, দেহের ওজন কেজিকে উচ্চতা মিটার স্কোয়ার দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিএমআই। এই বিএমআই এর কিন্তু অনেকগুলো মান রয়েছে। যদি 18.50 এর নিচে হয়, যদি 18.50 এর নিচে হয় তাহলে একটা 18.50 থেকে 24.99, 25 থেকে 29.99, 30 থেকে 34.99, 35 থেকে 39.99 এবং 40 প্লাস। সো 18.5 এর যদি নিচে হয় তাহলে সে আমার মতো, তার ওজন একদম কম, তার ওজন কম, সে একদমই মোটা না, তার ওজন কম, তার আরো ওজন বাড়াইতে হবে। যদি 18.50 নিচে হয় তাহলে সেটা আমার মতো শুকনা চিকন। হ্যাঁ, যদি 18.50 থেকে 24.99 হয় তাহলে সে হচ্ছে স্বাভাবিক ওজন, এটাও আমার মতো কয়েকদিন পরে হবে স্বাভাবিক ওজন। যদি 25 থেকে 29.99 হয় তাহলে তার ওজনকে আমরা বলবো অতিরিক্ত ওজন। তাহলে এই তিনটা জিনিস মনে রাখবা। 18.50 এর নিচে হলে ওজন কম, 18.5 থেকে 24.99 হলে স্বাভাবিক, 25 থেকে 29.99 হলে অতিরিক্ত, এবং বাকি যেগুলো আছে দেখো, এটা স্থূলতার প্রথম স্তর, এটা স্থূলতার দ্বিতীয় স্তর, এটা স্থূলতার তৃতীয় স্তর। যার এই তৃতীয় স্তর, এটাকে আমাকে বলি অতি স্থূলকায়। এটা হচ্ছে আমাদের বিলাস ভাই, ঠিক আছে? অতি স্থূলকায় মানে যার এক পা অলরেডি কবরে, এত মোটা, এত মোটা, 2 হাতে বের পাই না, তুমি এত মোটা। সো এটা হচ্ছে আমাদের বিলাস ভাই, এটা হচ্ছে আমাদের বিলাস ভাই। সে হচ্ছে কত, সে দেখো 40 প্লাস, সে অনেক মোটা, তার এক পা অলরেডি কবরে। আর রিয়াজ ভাই কোনটা, এই মুহূর্তে রিয়াজ ভাইয়ের ওজন হচ্ছে কম, স্বাভাবিকের থেকে কম। কয়দিন পরে রিয়াজ ভাইয়ের ওজন হয়ে যাবে স্বাভাবিক। রিয়াজ ভাইয়ের ওজন কখনো অতিরিক্ত না, সেখানে বিলাস ভাইয়ের ওজন কিন্তু কি, সেখানে বিলাস ভাইয়ের ওজন হচ্ছে যে কোনো সময় মরে যেতে পারে, অতি স্থূলকায়। এই তো এই বিএমআই টপিকটা একটু পড়ে ফেলবা। তো বিএমআই টপিকটা থেকেও কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। ক্লিয়ার? বিএমআই টপিকটা থেকেও কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। হ্যাঁ, সো এই তো। আর তোমরা হচ্ছে এই অধ্যায়ে যদি আর কোনো প্রবলেম তোমাদের থেকে থাকে, সেই প্রবলেমটাও কিন্তু তোমরা আমাকে জানিয়ে দিতে পারো, সেই প্রবলেমটা আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন আমি তোমাদেরকে শ্বসন এবং শ্বাসক্রিয়ার এমন একটা টপিক পড়াবো যে টপিকটা না পড়ে গেলে, পরীক্ষা হলে গেলে পাপ হবে। তাহলে আমি এখন তোমাদেরকে শ্বসন এবং শ্বাসক্রিয়ার এমন একটা টপিক আজকে পড়িয়ে দিব যে টপিকটা না পড়ে গেলে, পরীক্ষা হলে না পড়ে গেলে তোমার পাপ হবে। এবং এই টপিকটা যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু আরো বোনাস, আরো একটা টপিক, 2টা টপিক তুমি কিন্তু পেরে গেলা। কোনটা? এই টপিকটার নাম হচ্ছে গ্যাসীয় পরিবহন। আমি আবারও বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি, এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন হয় তাহলে গ্যাসীয় পরিবহন থেকে প্রশ্ন থাকতে বাধ্য। আর যদি এই অধ্যায় থেকে গ্যাসীয় পরিবহন থেকে প্রশ্ন না হয় তাহলে এইবার বুঝতে হবে এই অধ্যায় থেকে প্রশ্নই আসে নাই, ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও কি বললাম, এই অধ্যায়ের সব থেকে মোস্ট সুন্দরী টপিক, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্যাসীয় পরিবহন। আর এই গ্যাসীয় পরিবহন যদি তুমি পড়ো তাহলে না পড়েও পড়া হয়ে যাবে, বোনাস পেয়ে যাবা শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা। শ্বসনে কিসের ভূমিকা? শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা। তাহলে আমরা আজকে এই শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়ের থেকে এই 2টা টপিক কিন্তু ইনশাআল্লাহ পড়বো। এটা বাদেও একটা টপিক পড়তে হবে, এটাও কিন্তু, এটা বাদেও কিন্তু একটা টপিক পড়তে হবে। হ্যাঁ, এটা বাদেও কিন্তু একটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। সময় থাকলে পড়িয়ে দিব, না থাকলে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন দেখো গ্যাসীয় পরিবহনটা আমরা পড়ি। হ্যাঁ, সো আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এদের মোস্ট ভাইটাল টপিক, গ্যাসীয় পরিবহন। তোমরা সবাই কিন্তু জানো, আমি একটু ফাস্ট পড়াচ্ছি কারণ তোমরা সবাই এগুলো পড়ছো, রিভাইজ করাই দিচ্ছি, বোঝাই দিচ্ছি। এই গ্যাসীয় পরিবহন বলতে আমাদের দেহের রক্তের 2টা পরিবহন বোঝায়, একটা অক্সিজেন পরিবহন, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। একটা হচ্ছে অক্সিজেন পরিবহন এবং একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তো আমরা প্রথমে কোনটা পড়াবো? আমরা প্রথমে পড়াবো হচ্ছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন।
তাহলে গ্যাসীয় পরিবহন বলতে আসলে দুইটা পরিবহন বোঝায়। আমরা একটা জানি অক্সিজেন পরিবহন এবং আরেকটা জানি হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। তার মধ্যে আমরা প্রথম কোনটা পড়বো? তার মধ্যে প্রথমে আমরা পড়বো হচ্ছে অক্সিজেন পরিবহন। কি পরিবহন বলো? অক্সিজেন পরিবহন। খেয়াল করে দেখো, যেটার পরিবহন বলবো বিক্রিয়া শুরুতে তাকে দিয়ে দিব। আর আমরা সবাই এটা জানি, অক্সিজেন পরিবাহিত হয় আমাদের দেহের লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিনের দ্বারা। আমরা সবাই জানি অক্সিজেন পরিবাহিত হয় আমাদের দেহের লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিনের দ্বারা। এবং এটাও মনে রাখতে হবে, হিমোগ্লোবিনের কয়টা একক রয়েছে? 4টা একক রয়েছে। তাহলে 4টা একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল অণু। তাহলে বুঝতেই পারতেছি অক্সিজেন পরিবাহিত হবে লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিনের দ্বারা। যেহেতু হিমোগ্লোবিনের 4টা একক রয়েছে, 4 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিসে পরিণত হবে? 4। প্রথমে 4 দিয়ে দিলাম, পরে দেখো Hb দিলাম, তাহলে Hb4 কিন্তু হয়ে গেল। O2 যদি দিয়ে দাও তাহলে 4O2 হয়ে গেল কি 4HbO2। খেয়াল করো, এটা হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন থেকে আমরা লিখলাম হচ্ছে অক্সি, আর এটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা থেকে আমরা লিখলাম হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে বলো এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এই যৌগটার নাম কি? অক্সি হিমোগ্লোবিন। তাহলে খেয়াল করো, আমাদের দেহে অক্সিজেন যে পরিবাহিত হয়, সেই অক্সিজেনটা পরিবাহিত হয় দুই ভাবে, একটা ভৌত দ্রবণ রূপে, একটা রাসায়নিক যৌগ রূপে। তো আমাদেরকে পড়তে হবে রাসায়নিক যৌগ রূপে। অক্সিজেন পরিবহন হয়, বিক্রিয়ার শুরুতে অক্সিজেন দিয়ে দিয়েছি। হিমোগ্লোবিনের 4টা একক রয়েছে, সেই Hb4 এর সাথে এসে বিক্রিয়া করবে, 4 অণু অক্সিজেন, বিক্রিয়া করে হবে হচ্ছে 4HbO2, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন। তোমরা একটু বুদ্ধি করে আমাকে বলো, এই যে অক্সি হিমোগ্লোবিন, এই যে অক্সি হিমোগ্লোবিন, এটা অ দিয়ে শুরু না? তাহলে অতে অক্সি হিমোগ্লোবিন, অতে, এটা কিন্তু অস্থায়ী যৌগ। অতে অক্সি হিমোগ্লোবিন, অতে, এটা কিন্তু অস্থায়ী যৌগ। কেন অক্সি হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ? অক্সি হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ, তার কারণটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ, তার কারণটা হচ্ছে এই অক্সি হিমোগ্লোবিন গঠনটা অক্সিজেনের চাপের উপর নির্ভর করে। তো আমরা এইভাবে মনে রাখবো, অতে অক্সি হিমোগ্লোবিন, অতে অস্থায়ী। কারণ কি? এটা কার প্রেসারের উপর নির্ভর করে? অক্সিজেনের প্রেসারের উপর নির্ভর করে। অক্সিজেনের প্রেসার যত বেশি, অক্সি হিমোগ্লোবিন তত বেশি। অক্সিজেনের প্রেসার যত কম, অক্সি হিমোগ্লোবিন তত কম। অক্সিজেনের প্রেসার যখন শূন্য, অক্সি হিমোগ্লোবিন তখন শূন্য। তাহলে কেন? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে অক্সি হিমোগ্লোবিন একটি অস্থায়ী যৌগ, ব্যাখ্যা করো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে অক্সি হিমোগ্লোবিন একটি অস্থায়ী যৌগ, ব্যাখ্যা করো। আমরা কিভাবে অ্যান্সার করব? অক্সি হিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ, কারণ এটা অক্সিজেনের চাপের উপর নির্ভর করে। অক্সিজেনের চাপ বৃদ্ধি পেলে অক্সি হিমোগ্লোবিনও বেড়ে যায়, অক্সিজেনের চাপ কমে গেলে অক্সি হিমোগ্লোবিনও কমে যায়, এবং অক্সিজেনের চাপ যখন শূন্য হয়ে যায় তখন অক্সি হিমোগ্লোবিনও কিন্তু একটাও থাকে না, তখন অক্সিজেন আর হিমোগ্লোবিন ভেঙে আলাদা আলাদা হয়ে যায়। গেল? এবার আমরা অক্সিজেন পরিবহন করলাম, এখন আমরা কি পরিবহন করব? এখন আমরা পড়বো হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। তাহলে অক্সিজেন পরিবহন করলাম, এখন আমরা কি পরিবহন করব? এখন আমরা পড়বো হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। এবং তোমরা একটা কথা মনে রাখবা, এই রক্তে কার্বন ডাই অক্সাইড মোট 3 ভাবে পরিবাহিত হয়। তাহলে রক্তে কার্বন ডাই অক্সাইড মোট 3 ভাবে পরিবাহিত হয়। হ্যাঁ, এক নাম্বারটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, দুই নাম্বার হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, এবং 3 নাম্বার হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। তাহলে ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে এবং বাইকার্বনেট যৌগ রূপে। তাহলে রক্তে কার্বন ডাই অক্সাইড মোট কত ভাবে পরিবাহিত হয়? রক্তে কার্বন ডাই অক্সাইড মোট 3 ভাবে পরিবাহিত হয়। অপশন মানে প্রথমটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, পরেরটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, এবং তারপরটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। খেয়াল করো, আমি একদম সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক নাম্বার যেটা ভৌত দ্রবণ রূপে, যেটা আর কি। হ্যাঁ, সো ভৌত দ্রবণ রূপে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা এখন কি পরিবহন করতেছি? আমরা এখন কার্বন ডাই অক্সাইড পরিবহন করতেছি। আমরা কি পরিবহন করতেছি? আমরা এখন কার্বন ডাই অক্সাইড পরিবহন করতেছি। আর আমরা যার পরিবহন করব বিক্রিয়ার শুরুতে তাকে দিয়ে দিব। তাহলে কার্বন ডাই অক্সাইডকে দিয়ে দিলাম। তবে এখানে দ্রবণ বলছে, দ্রবণ মানে কি আসবে? পানি আসবে। তাহলে বিক্রিয়া করে দেখো কি হবে? H কত? H2, C, O টোটাল কয়টা? 3টা, তাহলে O3। তোমরা সবাই কিন্তু এটা জানো, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা কি অ্যাসিড বলো? কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিড তৈরি করতে যে এনজাইম লাগে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি করতে প্রভাবক হিসেবে যে এনজাইম লাগে তার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে বিক্রিয়াটা খুবই সহজ। ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হবে কিভাবে? কার্বন ডাই অক্সাইড পরিবহন, বিক্রিয়া শুরুতে কার্বন ডাই অক্সাইড দিয়ে দিব, দ্রবণ মানে পানি দিয়ে দিব, তাহলে হয়ে গেল H2CO3 কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিড
এটা তৈরি করতে যে প্রভাবক ভূমিকা পালন করে তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। একটা কথা মনে রাখবা, ভৌত দ্রবণ রূপে সব থেকে কম মাত্র 5% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের রক্ত রসে এই কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ খুবই কম। যেহেতু কার্বনিক অ্যানহাইড্রেসের পরিমাণ খুবই কম, তাহলে কার্বনিক অ্যাসিডের পরিমাণ খুবই কম। কার্বনিক অ্যাসিডের পরিমাণ যেহেতু খুবই কম, তাহলে ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহনও কিন্তু অনেক কম। এখন দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ বাইকার্বনেট যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। হাই, জীবনও বাইকার্বনেট যৌগ রূপে না। কি 2 নাম্বার কি ছিল? কার্বামিনো যৌগ রূপে। তাহলে 2 নাম্বারটার নাম হচ্ছে কার্বামিনো যৌগ রূপে। কি যৌগ রূপে বাইকার্বনেট কি যৌগ রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন? কার্বামিনো যৌগ রূপে। খেয়াল করে দেখো, কার্বামিনো নামের মধ্যে আছে প্রথমে কার্বা, এই কার্বা মানে কার্বন ডাই অক্সাইড, মিনো মানে অ্যামিনো, মানে এর মধ্যে অ্যামিন মূলক আছে। তো বিক্রিয়া অবশ্যই কার্বন ডাই অক্সাইড এবং অ্যামিন মূলক থাকবে। মনে রাখবা, কার্বামিনো যৌগ রূপে 2 ভাবে পরিবাহিত হয় কার্বন ডাই অক্সাইড। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে মনে রাখবো সবাই, আমরা কার্বামিনো যৌগ রূপে 2 ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। খেয়াল করে দেখো, বিক্রিয়া কিন্তু সাজানোই আছে। প্রথমেই কি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস দেখো দেওয়াই আছে NH2, এবং এখানে একটা হাত যে ফাঁকা আছে, এই হাতে যদি তুমি হিমোগ্লোবিন বসাই দাও তাহলে হয়ে গেল HbNH2। বিক্রিয়া শেষ করে দাও। প্রথমে দেখো HbN দিয়ে দিলাম, HbN। এরপর দেখো H দুইটা আছে, এর মধ্যে একটা নিলাম আমরা, তাহলে H। বাকি যে একটা H ফাঁকা আছে, এটা দেখো এখানে C দুইটা O আছে, তাহলে দিয়ে দিলাম COOH। ক্লিয়ার? তাহলে কার্বামিনো যৌগ রূপে 2 ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। কার্বামিনো যৌগ রূপে 2 ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, কার্বামিনো প্রোটিন রূপে। কার্বামিনো মানে সেখানে কার্বন ডাই অক্সাইড আর অ্যামিনো থাকবে। সো মাঝখানে দেখো অ্যামিনোর যে হ্যান্ডটা আছে, এখানে হিমোগ্লোবিন বসায় দাও, তাহলে যেটা হয়ে গেল এটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। আমরা যদি এখানে প্রোটিন বসায় দিতাম তাহলে তার নাম হয়ে যেত কার্বামিনো প্রোটিন। আমরা যদি এখানে প্রোটিন বসায় দিতাম তাহলে তার নাম হয়ে যেত কি? কার্বামিনো প্রোটিন। তাহলে দেখো, কার্বামিনো প্রোটিন রূপে বিক্রিয়া খুবই সহজ। কার্বন ডাই অক্সাইড HB এর জায়গায় খালি বসাই দাও প্রোটিন, NH2, কি হয়ে যাবে বলো? PRNH COOH। তো এটার নাম যদি হয় কার্বামিনো হিমোগ্লোবিন, এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। হয়ে গেল। এই কার্বামিনো যৌগ রূপে টোটাল 27% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। কার্বামিনো যৌগ রূপে টোটাল 27% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত। তাহলে কার্বামিনো যৌগ রূপে টোটাল কত পার্সেন্ট পরিবাহিত হয়? কার্বামিনো যৌগ রূপে টোটাল 27% কার্বন ডাই অক্সাইড কিন্তু পরিবাহিত হয়। আচ্ছা, এখন দেখো কি? এখন হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। দেখো, বাইকার্বনেট যৌগ রূপে মনে রাখবা, সব থেকে বেশি 65% এই বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হয়। সব থেকে বেশি 65% এই বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হয়। সব থেকে বেশি 65% কিন্তু এই বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হয়। সব থেকে বেশি 65% এই বাইকার্বনেট যৌগ রূপে পরিবাহিত হয়। বাইকার্বনেট যৌগ রূপে 2 ভাবে পরিবাহিত হয়। একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে, আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। তোমরা সবাই জানো বাইকার্বনেটের সংকেত হচ্ছে HCO3-। সেখানে সোডিয়াম বসালে হলো সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট বসালে পটাশিয়াম বাইকার্বনেট। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট রূপে কিসের মাধ্যমে পরিবাহিত হয়? প্লাজমার মাধ্যমে। আর পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোথায় পরিবাহিত হয়? লোহিত রক্তকণিকা বা RBC এর মাধ্যমে। তাহলে এতটুকু মনে রাখবা, রক্তে বাইকার্বনেট 2 ভাবে পরিবাহিত হয়। সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে। তো আলটিমেট ঘটনাটা কি হয় আমি তোমাদের দেখাই দেই। ধরে নাও 2টা দুনিয়া, এটা RBCর দুনিয়া, লোহিত রক্তকণিকার দুনিয়া, আর এইটা প্লাজমার দুনিয়া। প্লাজমার দুনিয়া। তাহলে বলতো, RBC তে আগের থেকে কে রয়েছে? পটাশিয়াম। আর প্লাজমায় কে রয়েছে? সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম। এই সোডিয়াম বলতো কোত্থেকে আসছে? প্লাজমায় NaCl আছে, সোডিয়াম ক্লোরাইড। সো সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাহলে এখানে আছে সোডিয়াম প্লাস, এখানে আছে পটাশিয়াম প্লাস। লোহিত রক্তকণিকায় কি হবে? লোহিত রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয় তোমরা সবাই জানো? পানির সাথে বিক্রিয়া করলে তৈরি হবে H2CO3, কার্বনিক অ্যাসিড। এবারে কার্বনিক অ্যাসিড যখন আয়নে বিশ্লিষ্ট হবে তখন তৈরি হবে H+ এবং HCO3-।
এখন দেখো এই যে বাইকার্বনেটটা তৈরি হয়ে গেল, কোথায় বাইকার্বনেট তৈরি হয়ে গেল? লোহিত রক্তকণিকায়। তখন এই বাইকার্বনেটটা এই পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে কিন্তু তৈরি করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। খেয়াল করে দেখো, আমার দুইটা বাইকার্বনেট দরকার ছিল, তার মধ্যে প্রথম বাইকার্বনেট আমি পেয়ে গিয়েছি, পটাশিয়াম বাইকার্বনেট। এখন দেখো এই যে লোহিত রক্তকণিকায় বাইকার্বনেটটা তৈরি হচ্ছে, এই বাইকার্বনেটটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা থেকে চলে আসবে কোথায়? প্লাজমায় চলে আসবে। প্লাজমায় চলে এসে সে কিন্তু সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট। খেয়াল করে দেখো তো, আমার কিন্তু দুইটাই তৈরি হয়ে গেল। আমার পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে গেল, আমার সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে গেল, আমার পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে গেল, আমার সোডিয়াম বাইকার্বনেটও তৈরি হয়ে গেল। কিন্তু খেয়াল করে দেখো তো, লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেটটা প্লাজমা নিয়েছে, বা প্লাজমা কি লোহিত রক্তকণিকা কিছু দিয়েছে? দেয় নাই। এজন্য প্লাজমা তখন কি করবে? লোহিত রক্তকণিকাকে একটা ক্লোরাইড আয়ন দিয়ে দিবে। এই যে ক্লোরাইড আয়নটা দিয়ে দিল, এটাকে আমরা তখন বলবো ক্লোরাইড শিফট। এটাকে আমরা তখন কি বলবো? ক্লোরাইড শিফট, বা আবিষ্কারকের নাম অনুসারে হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট। হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট। তাহলে আমি পুরো জিনিসটা আবার ব্যাখ্যা করি। বাইকার্বনেট যৌগ রূপে মোট দুই ভাবে পরিবাহিত হয়, সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে। লোহিত রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যে কার্বনিক অ্যাসিড আয়নে বিশ্লিষ্ট হয়ে H+ এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে। বাইকার্বনেট লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট হয়ে যায়। অন্যদিকে লোহিত রক্তকণিকা থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এইটা প্লাজমায় এসে প্লাজমার সোডিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট হয়ে যায়। অন্যদিকে লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট আয়ন প্লাজমায় আসার সাথে সামঞ্জস্যতা রক্ষা করার জন্য প্লাজমা ও সমপরিমাণ ঋণাত্মক আয়ন ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকায় পাঠায়, যেটাকে আমরা বলছি ক্লোরাইড শিফট। জার্মান বিজ্ঞানী, জার্মান আবিষ্কারকের নাম অনুসারে নাম আমরা দিয়েছি হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট। হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট হয়ে গেল। আমার কি? বাইকার্বনেট যৌগ রূপে পরিবহন। এই বাইকার্বনেট যৌগ রূপে মোট কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়? 65% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এখন খেয়াল করে দেখো তো, তোমাদেরকে আমি বলছিলাম এই টপিকটা পড়া মানে আরেকটা টপিক বোনাস, যেটা আজকে লাস্ট টপিক। এই টপিকটা পড়া মানে আরেকটা টপিক বোনাস, সেটা হচ্ছে কি? শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা। শ্বসনে শ্বাস রঞ্জকের ভূমিকা। কেন এটা বোনাস? বাবা তোমরা সবাই জানো, শ্বসন মানে কি? অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ। শ্বসন মানে কি? অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ। শ্বাস রঞ্জক মানে কি? তোমরা জানো একটাই শ্বাস রঞ্জক আমাদের দেহে রয়েছে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের কানেকশন এবং হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইডের কানেকশন লিখে দিলে তো হয়ে গেল। এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের কানেকশন কি ছিল? এই যে Hb4 4O2 মিলে হয়েছিল কি? 4HbO2 অক্সিমোগ্লোবিন। আর কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিনের কানেকশন কি ছিল? মনে আছে? মনে অবশ্যই আছে। CO2 প্লাস HbNH2 থেকে হয়ে গেছিল HbNH3OH। এই জানে বাবা, আমরা যে অক্সিজেন পরিবহন করেছিলাম যে বিক্রিয়া, আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করেছিলাম, এর মধ্যে কার্বামিন ও হিমোগ্লোবিন ছিল যে বিক্রিয়া, অর্থাৎ হিমোগ্লোবিন যে দুইটা পরিবহনের সাথে যুক্ত ছিল, ওইটা লিখে দিলেই হয়ে গেল অক্সিজেনের এই শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। তাহলে আবারও বলতেছি, শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা মানে কি? শ্বসন মানে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। সো এই দুইটার সাথে আমরা যে বিক্রিয়াগুলো পড়েছিলাম, হিমোগ্লোবিন দিয়ে যে বিক্রিয়া ছিল, সেই বিক্রিয়া দিয়ে দিবা, পড়া শেষ ইনশাআল্লাহ। আশা করছি তোমরা আজকে ক্লাসের মাধ্যমে যা যা পড়াতে চেয়েছি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জীববিজ্ঞানের আরো দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং সেইটা থেকে কিন্তু আমরা কি করব, সেটা থেকে আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে পড়ানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সুস্থতা কামনায় আমি সানজিদ আহমেদ রিয়াজ তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার ঠিক রাত 9টায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।